গপ্প মিলের থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু GMT শর্টস। আজকের গপ্প রবি ঠাকুরের লেখা ডিটেকটিভ। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী। আমার জীবনের দুটি মাত্র লক্ষ্য ছিল, আমার স্ত্রী এবং আমার ব্যবসা। আগে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম, সেখানে আমার স্ত্রীর সমাদরের অভাব হওয়াতেই আমি দাদার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে আসি। দাদাই উপার্জন করে আমাকে পালন করছিলেন, অতএব সহসা সস্ত্রীক তাঁর আশ্রয় ত্যাগ করে আসা দুঃসাহসের কাজ ছিল। কিন্তু কখনো নিজের ওপরে আমার বিশ্বাসের ত্রুটি ছিল না। আমি জানতাম, সুন্দরী স্ত্রীকে যেমন বশ করেছি, বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনই বশ করতে পারব। মহিমচন্দ্র এ সংসারে পেছনে পড়ে থাকবে না। পুলিশ বিভাগে সামান্য পদে ঢুকে পড়লাম। শেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হতে খুব বেশি দেরি হলো না। উজ্জ্বল শিখা থেকে যেমন কাজল বেরিয়ে আসে, তেমনি আমার স্ত্রীর প্রেম থেকেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা বেরোত। তাতে আমার কিছু কাজের ব্যাঘাত ঘটত, কারণ পুলিশের কাজে স্থান কাল বিচার করলে চলে না, বরঞ্চ স্থানের চেয়ে অস্থান এবং কালের চেয়ে অকালটারই চর্চা বেশি করে করতে হয়। তাতে করে আমার স্ত্রীর স্বভাব সিদ্ধ সন্দেহ আরও যেন দুর্নিবার হয়ে উঠত। সে আমাকে ভয় দেখাবার জন্য বলতো, তুমি এমন যখন তখন যেখানে সেখানে যাপন করো, কালে ভদ্রে আমার সঙ্গে দেখা হয়, কি ব্যাপার? আমার জন্য তোমার চিন্তা হয় না? তখন আমি তাকে বলতাম, আরে সন্দেহ করা আমাদের ব্যবসা, সেই কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না। সন্দেহ করা আমার ব্যবসা নয়, ওটা আমার স্বভাব। আর আমাকে তুমি লেশমাত্র সন্দেহের কারণ দিলে আমি কিন্তু সব করতে পারি। ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হব, একটা নাম রাখব, এই প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল। এই ব্যাপারে যত বিবরণ এবং গল্প আছে তার কোনোটাই পড়তে বাকি রাখিনি। কিন্তু পড়ে কেবল মনের অসন্তোষ এবং অধীরতাই বাড়তে লাগলো। কারণ আমাদের দেশের অপরাধীগুলো সব ভীরু এবং নির্বোধ। অপরাধগুলো তেমনি নির্জীব এবং সরল। তার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নেই। জালিয়াত যে জাল বিস্তার করে, তাতে কিছুদিনের মধ্যে নিজেই আপাদ মস্তক জড়িয়ে পড়ে। অপরাধ ব্যূহ থেকে বেরোনোর কূটকৌশল সে কিছুই জানে না। এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখও নেই, গৌরবও নেই। আমি কল্পনায় যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ রাস্তার দুপাশে আলোকোজ্জ্বল অনুপম প্রাসাদ দেখতে পেতাম, তখন আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠত। মনে মনে ভাবতাম, এই প্রাসাদের মতো বাড়ি এবং পথ উপপথের মধ্যে দিয়ে যেমন জনস্রোত অহরহ বয়ে যাচ্ছে, তেমনি সর্বত্রই একটা হিংস্র কুটিল ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে নিজের পথ বয়ে চলেছে। তাহারই সামনে ইউরোপীয় সামাজিকতার হাস্য কৌতুক শিষ্টাচার এমন ভীষণ রমণীয়তা লাভ করেছে। আর আমাদের কলকাতার রাস্তার ধারের বাড়িঘরগুলোর মধ্যে রান্না বাটনা, পরীক্ষার পড়া, তাস দাবার বৈঠক, দাম্পত্য কলহ, বড়জোর ভ্রাতৃবিচ্ছেদ এবং মোকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছু নেই। আমি অনেক সময় রাস্তায় বেরিয়ে পথিকদের মুখ এবং চলনের ভাব পর্যবেক্ষণ করতাম। ভাবে ভঙ্গিতে যাদেরকে একটু সন্দেহজনক মনে হতো, আমি অনেক সময় গোপনে তাদের পিছু নিয়েছি, তাদের নাম ধাম ইতিহাস অনুসন্ধান করে জেনেছি
তারা নিষ্কলঙ্ক ভালো মানুষ, এমনকি তাদের আত্মীয় বান্ধবেরাও তাদের সম্বন্ধে আড়ালে কোনো রকম গুরুতর মিথ্যে অপবাদ প্রচার করে না। এইসব লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে বিখ্যাত চোর ডাকাত হয়ে উঠতে পারত। কেবলমাত্র যথেষ্ট জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবেই আমাদের দেশে এরা কেবল পণ্ডিতি করে বৃদ্ধ বয়সে পেনশন নিয়ে মরে। অবশেষে একদিন সন্ধেবেলায় আমাদেরই বাড়ির কিছু দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখলাম। কোনো দরকার ছাড়াই সে উৎসুকভাবে একই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে আমার সন্দেহ রইল না যে তার একটি কোনো গোপন দুরভিসন্ধি রয়েছে। নিজে অন্ধকারে থেকে তার চেহারাখানা বেশ ভালো করে দেখে নিলাম। তরুণ বয়স, দেখতে সুশ্রী। দুষ্কর্ম করার এই তো উপযুক্ত চেহারা। নিজের মুখশ্রী যাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী, তারা যেন সব রকম অপরাধের কাজ সযত্নে ত্যাগ করে। সৎ কাজ করে তারা নিষ্ফল হতে পারে, কিন্তু দুষ্কর্ম করে সফলতা লাভও তাদের পক্ষে দুরাশা। আমি অন্ধকার থেকে তার সামনে এসেই পিঠে একটা চপেটাঘাত করে বললাম, এই যে, ভালো আছেন তো? সে দারুণ চমকে উঠে একেবারে ফ্যাকাশে হয়ে উঠল। আমি বললাম, মাফ করবেন, ভুল হয়েছে, হঠাৎ আপনাকে অন্য লোক ভেবে ফেলেছিলাম। মনে মনে বললাম, কিছুই ভুল করিনি ভায়া, যা ভেবেছিলাম তাই বটে। কিন্তু এতটা বেশি চমকে ওঠা তার জন্য অনুপযুক্ত ছিল। এতে আমি কিছু ক্ষুণ্ণ হলাম। নিজের শরীরের প্রতি তার বেশি দখল থাকা উচিত ছিল, কিন্তু শ্রেষ্ঠতার সম্পূর্ণ আদর্শ অপরাধী শ্রেণীর মধ্যেও বিরল। চোরকেও সেরা চোর করে তুলতে প্রকৃতি কৃপণতা করে থাকে। আড়ালে এসে দেখলাম সে ত্রস্তভাবে গ্যাস পোস্ট ছেড়ে চলে গেল। পেছন পেছন গিয়ে দেখলাম ছোকরাটি গোল দিঘির মধ্যে ঢুকে পুকুরের ধারে ঘাসের উপর চিত হয়ে শুয়ে পড়ল। আমি ভাবলাম, ভাবনা চিন্তার এটা একটা জায়গা বটে। গ্যাস পোস্টের তলা থেকে ঢের ভালো। লোকে যদি কিছু সন্দেহ করে তো বড়জোর এই ভাবতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে প্রেয়সীর মুখ এঁকে কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করছে। ছেলেটির প্রতি উত্তরোত্তর আমার আকর্ষণ বেড়ে উঠতে লাগল। অনুসন্ধান করে জানলাম তার নাম মন্মথ। সে কলেজের ছাত্র, পরীক্ষায় ফেল করে গ্রীষ্মের ছুটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার বাসার সহবাসী ছাত্রগণ সকলেই বাড়ি চলে গেছে। কিন্তু এই ছেলেটির বাড়ি না যাওয়ার কারণ কি? আমিও ছাত্র সেজে তার বাসার একটা ঘর নিলাম। প্রথম দিন যখন সে আমাকে দেখল, কেমন একরকম করে সে আমার মুখের দিকে তাকালো। তার ভাবটা ভালো করে বুঝলাম না। যেন সে অবাক, যেন সে আমার অভিপ্রায় বুঝতে পেরেছে, এমনই একটা ভাব। বুঝলাম শিকারীর উপযুক্ত শিকার বটে, একে সহজে কায়দা করা যাবে না। অথচ যখন তার সাথে বন্ধুত্ব করতে চেষ্টা করলাম, তখন সে ধরা দিতে একটুও দ্বিধা করল না। কিন্তু মনে হলো সেও আমাকে ভালো করে দেখে নিতে চায়, চিনে নিতে চায়। মনুষ্য চরিত্রের প্রতি এইরকম সদা সতর্ক সজাগ কৌতূহল, এটাই তো ওস্তাদের লক্ষণ। এত অল্প বয়সে এতটা চাতুরি দেখে বড় খুশি হলাম। ভাবলাম, মাঝখানে একজন রমণী না আনলে এই অসাধারণ অকাল ধূর্ত ছেলেটির হৃদয় দ্বার উন্মুক্ত করা সহজ হবে না। ভাই, একটি স্ত্রীলোককে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। সে চমকে উঠে ঈষৎ হেসে বলল, এই রূপ দুর্যোগ বিরল নয়। এই রকম মজা করার জন্যই কৌতুকপর বিধাতা নরনারীর প্রভেদ করেছেন। সে তুমি যাই বলো,
এ ব্যাপারে তোমার পরামর্শ, তোমার সাহায্য চাই। সে রাজিও হলো। আমি বানিয়ে বানিয়ে অনেক ইতিহাস শোনালাম। সে সাগ্রহে কৌতূহলে সমস্তটা শুনল, কিন্তু বেশি কথা বলল না। আমার ধারণা ছিল ভালোবাসার, বিশেষত গর্হিত ভালোবাসার ব্যাপার প্রকাশ করে বললে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বেড়ে ওঠে। কিন্তু এই ক্ষেত্রে তার কোনো লক্ষণ দেখা গেল না। ছোকরাটি আগের থেকে যেন চুপ মেরে গেল, অথচ সকল কথা যেন মনের ভেতর গেঁথে নিল। ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রইল না। এদিকে মনমথ রোজ গোপনে দরজা বন্ধ করে কি করে এবং তার গোপন অভিসন্ধি কিভাবে কতটা এগোচ্ছে আমি কিছুই জানতে পারলাম না। অথচ কিছু একটা যে এগোচ্ছে তাতে সন্দেহ নেই। কি একটা নিগূঢ় ব্যাপারে সে ব্যস্ত আছে এবং সম্প্রতি সেটা অত্যন্ত বেড়ে উঠেছে। তা এই নবযুবকটির মুখ দেখা মাত্রই বোঝা যেত। আমি গোপন চাবি দিয়ে তার ডেস্ক খুলে দেখেছি। তাতে একটা অত্যন্ত দুর্বোধ্য কবিতার খাতা, কলেজের বক্তৃতার নোট বই এবং বাড়ির লোকের গোটাকতক অকিঞ্চিতকর চিঠি ছাড়া আর কিছুই নেই। কেবল বাড়ির চিঠি থেকে জানা গিয়েছে যে বাড়ি ফেরার জন্য আত্মীয় স্বজন বারবার প্রবল অনুরোধ করেছে। তা সত্ত্বেও বাড়ি না যাবার একটা সঙ্গত কারণ অবশ্য আছে। সেটা যদি ন্যায়সঙ্গত হতো তবে নিশ্চয়ই কথায় কথায় এতদিনে ফাঁস হতো। কিন্তু কিছুতেই তার বাড়ি না যাওয়ার ব্যাপারে জানা গেল না। অবশেষে সশরীরে রমণীর অবতারণা করতে হলো। পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হলো। আমি বললাম, বুঝলে বন্ধু, আমি এই হরিমতির হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী। একে উপলক্ষ করে আমি কিছুদিন গোল দিঘির ধারে মন্মথের পার্শ্বচর হয়ে আবার গগনে কেন সুধাংশু উদয় রে কবিতাটি বারবার আবৃত্তি করলাম এবং হরিমতিও কিছুটা সত্যি করে আবার বেশ কিছুটা অভিনয় করে জানালো সে মন্মথকে তার মন সমর্পণ করে বসে আছে। কিন্তু আশানুরূপ ফল হলো না। মন্মথ দূরে থেকেই নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সাথে সমস্তটা পর্যবেক্ষণ করতে লাগলো। এমন সময় একদিন দুপুরে তার ঘরের মেঝেতে একখানি চিঠির কয়েকটা ছেঁড়া অংশ কুড়িয়ে পেলাম। জোড়াতাপি দিয়ে শুধু কয়েকটা কথা উদ্ধার করতে পারলাম। আজ সন্ধে 7টার সময় গোপনে তোমার বাসায়। আর কিছু নেই। আজ রাত 10টার সময় আমাদের বাসায় হরিমতির আসার কথা আছে। ইতিমধ্যে সন্ধে 7টার সময়। ব্যাপারখানা কি? অনেক খুঁজেও আর কিছু বের করতে পারলাম না। আমার মন অত্যন্ত পুলকিত হয়ে উঠল। ছেলেটির যেমন সাহস তেমনি তীক্ষ্ণ বুদ্ধি। যদি কোনো গোপন অপরাধের কাজ করতে হয় তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা, সেই দিনই সুযোগ বুঝে সে নিজের কাজটি সেরে ফেলতে চায়। হঠাৎ আমার সন্দেহ হলো যে আমার সাথে এই নতুন বন্ধুত্ব এবং হরিমতির সাথে এই প্রেমাভিনয় একেও মন্মথ নিজের কার্যসিদ্ধির উপায় করে নিয়েছে। এই জন্যই সে ধরাও দেয় না, আবার ছাড়িয়েও নেয় না। তর্কগুলো একবার ভেবে দেখো। যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করে শূন্য বাসায় একলা পড়ে থাকে, নির্জন জায়গায় তার বিশেষ প্রয়োজন আছে এ বিষয়ে কারো সংশয় থাকতে পারে না। অথচ আমি তার বাসায় এসে তার নির্জনতা ভঙ্গ করেছি এবং একটা রমণীর অবতারণা করে নতুন উপদ্রব শুরু করেছি। তাতে সে বিন্দুমাত্র বিরক্ত হয়নি,
বাসাও ছাড়েনি, আমাদের সঙ্গও ত্যাগ করেনি। অথচ হরিমতি অথবা আমার প্রতি তার তিল মাত্র আসক্তি নেই, এটাও সত্যি। এমনকি তার অসতর্ক অবস্থায় বারবার লক্ষ্য করে দেখেছি আমাদের উভয়ের প্রতি তার ঘৃণা ক্রমেই যেন বেড়ে চলেছে। এর একমাত্র তাৎপর্য এই যে সজনতার সাফাইটুকু রক্ষা করে নির্জনতার সুবিধেটুকু ভোগ করতে হলে আমার মতো নবপরিচিত লোককে কাছে রাখা সবচেয়ে সুবিধের। এর আগে মনমথর আচরণ যেরকম নিরর্থক এবং সন্দেহজনক ছিল, আমাদের আসার পর তা সম্পূর্ণ চলে গিয়েছিল। কিন্তু এতটা দূরের কথা এক মুহূর্তের মধ্যে বিচার করে দেখতে পারে এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারে, এটা চিন্তা করে আমার হৃদয় উৎসাহে পরিপূর্ণ হয়ে উঠল। মনমথ কিছু যদি মনে না করত, তবে আমি বোধহয় তাকে এক্ষুনি দুহাতে বুকে চেপে ধরতাম। সেদিন মনমথর সঙ্গে দেখা হতেই তাকে বললাম, আজ তোমাকে সন্ধ্যে 7টার সময় হোটেলে খাওয়াবো ঠিক করেছি। মনমথ একটু চমকে উঠে বলল, ভাই মাফ করো, আমার পেটের অবস্থা আজ বড় শোচনীয়। হোটেলের খানায় মনমথর কখনো না শুনিনি। আজ তার পাকযন্ত্র নিশ্চয়ই নিতান্তই দুরবস্থার মধ্যে পড়েছে। সেদিন সন্ধ্যের আগে আমার বাসায় থাকবার কথা ছিল না, কিন্তু আমি সেদিন গায়ে পড়ে নানা কথা পেড়ে বিকেলের দিকে যেন কিছুতেই ওঠার উৎসাহ দেখালাম না। মনমথকে বড়ই অস্থির দেখাচ্ছিল। আমার সকল কথাতেই সে সম্পূর্ণ সম্মতি দিল, কোনো রকম প্রতিবাদ পর্যন্ত করল না। অবশেষে ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, হরিমতিকে আজ আনতে যাবে না? ও হ্যাঁ হ্যাঁ, ইস দেখেছ, সে কথা ভুলেই গিয়েছিলাম। তুমি ভাই খাবার দাবার তৈরি করে রাখো, আমি ঠিক রাত 10:30টায় তাকে এখানে এনে উপস্থিত করব। বেরোলাম। এই বলে ওখান থেকে চলে এলাম। আনন্দে আমার শরীরের রক্তকণিকারা যেন ছোটাছুটি করতে লাগলো পাগলের মতো। সন্ধে 7টা বাজার জন্য মনমথের মধ্যে যে উৎসাহ দেখলাম, আমার মধ্যে সেই উৎসাহ কম কিছু ছিল না। আমি আমাদের বাসা থেকে একটু আড়ালে থেকে মুহুর্মুহু ঘড়ি দেখতে লাগলাম। রাজপথে এক এক করে গ্যাস বাতি জ্বলে উঠতেই দেখলাম একটি পালকি আমাদের বাসার মধ্যে এসে প্রবেশ করল। ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি মূর্তিমতী ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে গুটিকতক উড়ে বেহারার কাঁধে চেপে সমুচ্চ হাই হুই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করছে। এই ঘটনা কল্পনা করে আমার সারা শরীরে যে কি অপূর্ব রোমাঞ্চ হলো তা বলে বোঝানো সম্ভব নয়। আমি আর দেরি করতে পারলাম না। কিছুক্ষণ পরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে দোতলায় গেলাম। ইচ্ছে ছিল গোপনে লুকিয়ে সব দেখে শুনে নেব, কিন্তু সেটা হলো না, কারণ সিঁড়ির সামনের ঘরে সিঁড়ির দিকে মুখ করেই মনমথ বসেছিল এবং ঘরের কোণে অন্যদিকে মুখ করে একটি ঘোমটা দেওয়া নারী মূর্তি মৃদু স্বরে কথা বলছিল। যখন দেখলাম মনমথ আমাকে দেখতে পেয়েছে, তখন সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে মনমথকে বললাম, ভাই আমার ঘড়িটা ঘরে ফেলে এসেছি, সেটাই নিতে এলাম। মনমথ আমাকে দেখে এমনই অভিভূত হয়ে পড়ল যে সে যেন এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। আনন্দ চেপে আমি বললাম, ও কি ভাই, তোমার কি শরীর খারাপ নাকি? সে কোনো উত্তর দিতে পারল না। আমি তখন সেই কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে বসে থাকা নারীর দিকে তাকিয়ে বললাম, আপনি
মন্মথের কে হন এখানেও কোনো উত্তর পেলাম না, কিন্তু দেখলাম তিনি মন্মথর কেউই হন না, তিনি হন আমারই স্ত্রী। তারপর কি হলো সকলেই বুঝতে পারছেন। এই আমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা। আমার স্ত্রীর বাক্স থেকে মন্মথর একখানা চিঠিও পেলাম। সুচরিতা সু, হতভাগ্য মন্মথর কথা তুমি বোধ করি এতদিনে ভুলে গিয়েছ। ছোটবেলায় যখন কাজী বাড়ির মামা বাড়িতে যেতাম, তখন সবসময় তোমাদের বাড়ি গিয়ে তোমার সাথে খেলাধুলো করে এসেছি। আমাদের সেই খেলাঘর এবং সেই খেলার সম্পর্ক ভেঙে গিয়েছে। তুমি জানো কি না জানি না, একসময় ধৈর্যের বাঁধ ভেঙে এবং লজ্জার মাথা খেয়ে তোমার সাথে আমার বিবাহের চেষ্টা পর্যন্ত করেছিলাম, কিন্তু উভয়ই সমবয়সী হওয়াতে কেউই রাজি হলেন না। তারপর তোমার বিবাহ হয়ে গেল, 4-5 বছর কোনো সন্ধান পাইনি। আজ মাস 5 হলো তোমার স্বামী কলকাতা পুলিশের কাজ নিয়ে এই শহরে বদলি হয়েছেন। খবর পেয়ে তোমার বাসা খুঁজে বের করেছি। তোমার সাথে দেখা করার দুরাশা আমার নেই, এবং অন্তর্যামী জানেন তোমার গার্হস্থ্য সুখের মধ্যে উপদ্রব করার দুরভিসন্ধিও আমার নেই। সন্ধ্যার সময় তোমাদের বাসার সামনে একটি গ্যাস পোস্টের নিচে আমি চাতকের মতো দাঁড়িয়ে থাকি। তুমি ঠিক 7:30টার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প নিয়ে রোজ তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানলাটির সামনে এনে রাখো। সেই সময় কিছু মুহূর্তের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হয়ে ওঠে। এই আমার একটিমাত্র অপরাধ। ইতিমধ্যে ঘটনাচক্রে তোমার স্বামীর সাথে আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হয়েছে। তাঁর চরিত্র যেরকম দেখলাম, তাতে এটা বুঝতে বাকি নেই যে তোমার জীবন সুখের নয়। তোমার প্রতি আমার কোনো প্রকার সামাজিক অধিকার নেই, কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করেছেন, তিনি সেই দুঃখমোচনের চেষ্টাভার আমার উপরেই স্থাপন করেছেন। অতএব আমার স্পর্ধা মাপ করে শুক্রবার সন্ধেবেলায় ঠিক 7টার সময় গোপনে পালকি করে একবার 20 মিনিটের জন্যে আমার বাসায় এলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতকগুলি গোপন কথা বলতে চাই। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করতে পারো, তবে প্রমাণও দেখাতে পারি এবং সেই সঙ্গে কতকগুলি পরামর্শও দিতে চাই। আমি আশা করছি সেই পরামর্শ মতে চললে তুমি একদিন সুখী হতে পারবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। কিছুক্ষণের জন্যে তোমাকে সামনে দেখব, তোমার কথা শুনব এবং তোমার পায়ের স্পর্শে আমার গৃহখানিকে চিরকালের জন্য সুখ স্বপ্নমণ্ডিত করে তুলব, এ আকাঙ্ক্ষাও আমার আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এ সুখ থেকেও আমাকে বঞ্চিত করতে চাও, তবে সে কথাও জানিও। আমি তার উত্তরেই চিঠি লিখেই সব কথা তোমায় জানাবো। যদি চিঠি লিখতেও না ইচ্ছে হয়, তবে আমার এই পত্রখানি তোমার স্বামীকে দেখিও। তারপর আমার যা বক্তব্য তা তাঁকেই বলবো। নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মন্মথনাথ মজুমদার। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।